বিক্রম মুখার্জির মুখে কালি ছুঁড়ে মারা হলো? আর ভুল চিঠির ফাঁদে পড়ে কি সত্যিই চিরকালের জন্য আলাদা হয়ে যাবে আপনাদের প্রিয় গোরা এবং এলা? নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের আরও একটি নতুন ধামাকেদার এবং রোমাঞ্চকর এপিসোড রিভিউতে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজ আমরা কথা বলতে চলেছি স্টার জলসার এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত মেগা সিরিয়াল মিলন হবে কতদিনে নিয়ে। আপনারা যারা একসময় স্টার জলসার পর্দায় গাঁটছড়া ধারাবাহিকে খড়ি এবং ঋদ্ধিমানের রসায়নে মুগ্ধ হয়েছিলেন, তাদের জন্যই চ্যানেল কর্তৃপক্ষে নিয়ে এসেছে গৌরব চট্টোপাধ্যায় অর্থাৎ আমাদের প্রিয় গোরা এবং সোলাঙ্কি রায় অর্থাৎ আমাদের সবার আদরের এলার এই নতুন এবং মিষ্টি প্রেমের গল্প। কিন্তু প্রেমের গল্প কি আর এত সহজে পূর্ণতা পায়? যেখানে গোরার মতো একজন চরম ইগোয়েস্টিক এবং ভালোবাসায় অবিশ্বাসী মানুষ রয়েছে, আর এলার মতো আত্মসম্মানবোধে পরিপূর্ণ এক নারী রয়েছে, সেখানে সংঘাত তো হবেই। আর সেই সংঘাত যখন ডিভোর্সের দোরগোড়ায় এসে দাঁড়ায়, তখন দর্শকের বুকেও যেন একটা চাপা কষ্ট শুরু হয়। আজকের পর্বে আমরা ঠিক তেমনই এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সাক্ষী হয়েছি। আজ আমরা আজকের পর্বের প্রতিটি ছোট বড় দৃশ্য, প্রতিটি সংলাপ এবং চরিত্রের মনের গভীরে লুকিয়ে থাকা আবেগগুলোকে আপনাদের সামনে একেবারে নিখুঁতভাবে তুলে ধরব। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই রিভিউ আপনার কল্পনার চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর হতে চলেছে। মিলন হবে কতদিনে ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে এক অভাবনীয় এবং হাস্যকর অথচ অত্যন্ত ইমোশনাল এক দৃশ্য। গল্পের শুরুতেই আমরা দেখি গোরা এবং এলা একটি ঘরের মধ্যে রয়েছে। তাদের দুজনের মধ্যেই রয়েছে যোজন যোজন দূরত্ব, একটা অদৃশ্য দেওয়াল যা তাদের ইগো এবং ভুল বোঝাবুঝির কারণে তৈরি হয়েছে। গোরা, যার চোখে মুখে সর্বদা একটা গাম্ভীর্য এবং বিরক্তি লেগে থাকে, সে এলাকে উদ্দেশ্য করে বলে, আমি এখানে শোব, আপনি আপনার জিনিসপত্রগুলো এখান থেকে সরান। এলার মনেও চরম অভিমান, সেও কোনোভাবেই গোরার কাছে মাথা নত করতে রাজি নয়। ঠিক এই মুহূর্তেই গল্পের মোড় ঘোরাতে এন্ট্রি নেয় ঘরের ছোটরা। নীরা, সুনিহা এবং গোরার ভাই, এই তিন মূর্তিমানে মিলে এক অদ্ভুত কিন্তু মজার প্ল্যান করে ফেলেছে। তারা গোরা এবং এলাকে কাছাকাছি আনার জন্য তাদের দুজনকে একটি ঘরের মধ্যে বাইরে থেকে তালাবন্ধ করে দেয়। ব্যাকগ্রাউন্ডে যেন সেই বিখ্যাত হিন্দি গানের সুর বেজে ওঠে, হাম তুম এক কামরে মে বান্ধ অর চাবি খোঁজায়। এই লক ইন দৃশ্যটি বাংলা সিরিয়ালের ইতিহাসে অন্যতম সেরা একটি রোমান্টিক কমেডি দৃশ্য হিসাবে জায়গা করে নেবে। ঘরের বাইরে যখন ছোটরা আনন্দ করছে, তখন সুনিহা হাতে করে নিয়ে আসে এক গ্লাস গরম হলুদ দুধ। থাম্মি পাঠিয়েছেন এই দুধ বিশেষ করে গোরাকে খাইয়ে দেওয়ার জন্য। কিন্তু ছোটদের মধ্যে শুরু হয় এক অদ্ভুত টানাটানি। ভাই বলে, আমাকে দাও, আমি দেব, আর সুনিহা বলেন, না, থাম্মি আমাকে বলেছে দিতে। এই টানাটানির মাঝেই ঘটে যায় এক বিশাল বিপত্তি। হঠাৎ করেই সেই গরম হলুদ দুধের গ্লাস ছিটকে গিয়ে পড়ে সুনিহার মুখে এবং গায়ে। সুনিহা যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কি গরম, আমার পুরো স্কিন বার্ন হয়ে গেল, জ্বালা করছে। হাস্যকৌতুক আর উত্তেজনায় ভরপুর এই দৃশ্যটি দর্শকদের দারুণ আনন্দ দিয়েছে। বাইরে যখন এই চরম বিশৃঙ্খলা চলছে, তখন ঘরের ভেতর গোরা এবং এলার অবস্থা রীতিমতো শোচনীয়। গোরা নিজের বিরক্তি এবং রাগ সামলাতে না পেরে সোজা ফোন লাগায় তার পরিচিত অ্যাডভোকেট বিক্রমবাবু অর্থাৎ অ্যাডভোকেট মুখার্জিকে, যেই চরিত্রে অভিনয় করছেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ দেবোত্তম মজুমদার। মাঝরাতে ডিভোর্সের আইনজীবীকে ফোন করাটা যে কতটা পাগলামি, তা এলা বেশ বুঝতে পারে। এলা বারবার গোরাকে বারণ করে, আপনি এত রাতে ওনাকে ফোন করবেন না, উনি কি ভাববেন। কিন্তু গোরা তো গোরাই, সে কারো কথা শোনার পাত্র নয়। ফোন রিং হয়, আর বিক্রমবাবু ওপাশ থেকে অবাক হয়ে বলেন, হ্যালো, এত রাতে? এলা তখন নিজেই পরিস্থিতি সামলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তারা আবিষ্কার করে যে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। বিক্রমবাবু ওপাশ থেকে বুঝতে পারেন যে এরা দুজন ঘরের ভেতর আটকে পড়েছে। তিনি সাফ জানিয়ে দেন যে আজ রাতের মতো তার আর কিছুই করার নেই, তাদের এই বন্ধ ঘরেই রাত কাটাতে হবে। এই পুরো সময়টায় গোরা এবং এলার চোখের দৃষ্টি, তাদের শারীরিক ভাষা এবং তাদের ভেতরের অব্যক্ত ভালোবাসা যেন স্ক্রিন ফেটে বেরিয়ে আসছিল। গৌরব চট্টোপাধ্যায় এবং সোলাঙ্কি রায় আবারও প্রমাণ করেছেন কেন তারা বাংলা টেলিভিশন জগতের অন্যতম সেরা জুটি। ঘরের মধ্যে আটকে থাকার এই রাতটি ছিল তাদের দুজনের জন্যই নিজেদের মনের গভীরে উঁকি দেওয়ার এক চরম সুযোগ। দুজনেই আলাবাদিকে মুখ করে বসে থাকে, কিন্তু তাদের দুজনেরই মনের ভেতর যেন একটা ঝড় বইছে। গোরা কি সত্যি এলাকে ডিভোর্স দিতে চায়, নাকি তার ইগো তাকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে? অন্যদিকে এলা, যে একসময় ভালোবাসায় বিশ্বাস করত, সে আজ এই সম্পর্ক থেকে শুধু মুক্তি চাইছে, কারণ সে বারবার অপমানিত হয়েছে।
নীরবতার এই ভাষায় যে কত কথা বলা হয়ে গেল তা দর্শকরা খুব ভালোভাবেই অনুভব করতে পেরেছেন। এই রাতের প্রতিটি সেকেন্ড যেন আগামী দিনের এক বিশাল ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। ভোর হল, নতুন সকাল, কিন্তু গোরা এবং এলার জীবনে সেই পুরনো মেঘ ঘনিয়ে আছে। তবে আজকের সকালটা একটু অন্যরকম। বাড়ির দাদু এবং ছোটনের ব্রিগেড মিলে এক নতুন প্ল্যান তৈরি করে ফেলেছে। ড্রয়িং রুমে বসে দাদু বলছেন, একটা সর্বনাশ জেদ আর ইগো এদের দুজনকে গ্রাস করেছে। এদেরকে কাছাকাছি আনতে গেলে আমাদের ভালোবাসার কথা বলতে হবে, প্রেমপত্র লিখতে হবে। দাদুর এই মাস্টার প্ল্যান শুনে ছোটরা তো মহা উৎসাহী। তারা ঠিক করে যে এলার মনে গোড়ার প্রতি এবং গোড়ার মনে এলার প্রতি ঈর্ষা বা জেলেসি তৈরি করতে হবে। কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানে জেলেসি থাকাটা বাধ্যতামূলক। তাদের প্ল্যান অনুযায়ী তারা দুটো আলাদা প্রেমপত্র লিখবে। একটি চিঠি লেখা হবে গোড়ার প্রাক্তন প্রেমিকা এবং বর্তমান সমস্যার মূল কারণ নেহার তরফ থেকে গোড়ার জন্য, যা পড়ে এলা জেলেস হবে। আর আরেকটি চিঠি লেখা হবে অ্যাডভোকেট বিক্রম মুখার্জির তরফ থেকে এলার জন্য, যা পড়ে গোড়ার রক্ত গরম হয়ে যাবে। আইডিয়াটা শুনতে দারুণ লাগলেও ইমপ্লিমেন্টেশনের সময় ঘটে যায় এক মারাত্মক এবং হাস্যাস্পদ ভুল। সুনিহা চ্যাটার্জি, যাকে এই চিঠি লেখার এবং ঠিক জায়গায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল, সে উত্তেজনার বশে দুটি চিঠির প্যারাগ্রাফগুলোকে মিলিয়ে একটা জগা খিচুড়ি চিঠি তৈরি করে ফেলে। সকালের আলোয় আমরা দেখি এলা একটি অত্যন্ত সুন্দর শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে। সোলাঙ্কি রায়কে এই শাড়িতে অপরূপা লাগছিল। অন্যদিকে গোড়া ল্যাপটপ খুলে নিজের কাজে ব্যস্ত। হঠাৎ এলার চোখ পড়ে টেবিলের উপর রাখা একটি ডায়েরির দিকে, যার ভেতর থেকে উকি মারছে একটি ভাঁজ করা কাগজ। এলা কৌতূহলী হয়ে কাগজটা হাতে নেয়। ব্যাকগ্রাউন্ডে তখন সাসপেন্স মিউজিক বাজছে। এলা চিঠিটা খুলতেই তার চোখ কপালে ওঠে। চিঠিতে লেখা, থ্যাংক ইউ গোরা, আমি জানতাম এলাকে ডিভোর্স দিয়ে তুমি আমার কথাই ঠিক রাখবে। এবার আর আমাদের লুকিয়ে ভালোবাসতে হবে না। আজ থেকে সবার সামনে এলা বলে ডাকবো তোমায়। বুক ফুলিয়ে এলাকে ভালোবাসবে এই বিক্রম। ভেরি সুন আমাদের ভালোবাসা বিয়েতে পরিণতি পাবে। আই লাভ ইউ গোরা, ফ্রম ইয়োর ওয়ান অ্যান্ড অনলি লাভ, নেহা। কি মারাত্মক কনফিউশন! জাস্ট ভাবুন দর্শকের অবস্থা। এলা পড়ছে এমন একটা চিঠি যেখানে শুরু হচ্ছে নেহা আর গোড়ার কথা দিয়ে, মাঝখানে ঢুকে পড়ছে বিক্রমের এলার প্রতি ভালোবাসা, আর শেষে আবার ইতি টানছে নেহা। এলার মুখ রাগে লাল হয়ে যায়। সেভাবে গোড়া ডিভোর্স দিয়ে নেহাকে বিয়ে করার জন্যই এত তাড়াহুড়ো করছে। অন্যদিকে গোড়াও এই চিঠির কথাগুলো শুনতে পায় এবং সে ভাবে যে এলা হয়তো অ্যাডভোকেট বিক্রমের সাথে কোনো সম্পর্কে জড়িয়েছে, আর সেই কারণেই বিক্রম বুক ফুলিয়ে এলাকে ভালোবাসার কথা বলছে। এই একটা ভুল বোঝাবুঝি তাদের দুজনের মনের মধ্যে থাকা সুপ্ত ভালোবাসাকে ছাই চাপা দিয়ে সেই জায়গায় জ্বেলে দেয় রাগের এক বিশাল আগুন। বাইরে থেকে নীরা, সুনিহা এবং গোড়ার ভাই এই পুরো দৃশ্যটি দেখছিল। তারা বুঝতে পারে যে তাদের ব্রিলিয়েন্ট প্ল্যান পুরো ডাস্টবিনে চলে গেছে। ভাই মাথায় হাত দিয়ে বলে, দুটো মিলিয়ে কি একটা জঘন্য প্ল্যান করে সব ভেস্তে দিল। সুনিহা চ্যাটার্জি খুব ভালো কাজ করেছে। কাল গোড়া আর এলার ডিভোর্স আর কেউ আটকাতে পারবে না। সত্যি তাই, ছোটদের এই বোকামির কারণে গোড়া আর এলার মধ্যে যেটুকু ঠিক হবার সম্ভাবনা ছিল তা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। দুজনের চোখেই তখন একে অপরের প্রতি চরম অবিশ্বাস এবং ঘৃণা। গোড়া ভাবে এলা এত সস্তা, সে অ্যাডভোকেটের সাথে প্রেম করছে, আর এলা ভাবে গোড়া নেহাকে বিয়ে করার জন্য আমাকে রাস্তা থেকে সরাতে চাইছে। এই ভুল বোঝাবুঝির পাহাড় মাথায় নিয়েই তারা দুজনে বেরিয়ে পড়ে অ্যাডভোকেট বিক্রম মুখার্জির অফিসের উদ্দেশ্যে। এবার আমরা চলে আসছি আজকের পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ এবং ক্লাইম্যাক্স দৃশ্যে। অ্যাডভোকেট বিক্রম মুখার্জির চেম্বার। দুজনেই সেখানে উপস্থিত। ঘরের বাতাস যেন থমথম করছে। বিক্রমবাবু বোঝানোর চেষ্টা করেন যে ডিভোর্সের কিছু নিয়ম আছে, এত তাড়াহুড়ো করলে হয় না। কিন্তু গোড়া আজ চরম ফর্মে। তার ইগোতে মারাত্মক আঘাত লেগেছে। সে বিক্রমকে উদ্দেশ্য করে বলে, আমি ওকে ক্ষতিপূরণ হিসাবে 10 কোটি টাকার একটা ফ্ল্যাট দিতে চাই। টাকা দিলেই সব নিয়ম মানা যায়। আপনি দ্রুত ডিভোর্স পেপার রেডি করুন। গোড়ার এই কথা শুনে এলার আত্মসম্মানে চরম আঘাত আসে। এলা তীক্ষ্ণ এবং শীতল গলায় উত্তর দেয়, আমি আপনার কাছ থেকে একটা টাকাও চাই না। যে মানুষটা আমাকে কথায় কথায় অপমান করতে পারে, ছোট বড় কথা শোনাতে পারে, তার সঙ্গে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। ডিভোর্স আজই হবে। আমার মতো একজন ক্লাসলেস, ইরিটেটিং ভেঞ্জি এলার পাশে বসে থাকার চেয়ে আপনার সারা জীবনের মুক্তি পাওয়াটাই শ্রেয়। এলার এই কড়া কথায় গোড়া ভেতরে ভেতরে ভেঙে পড়লেও বাইরে তার ইগো তাকে শান্ত থাকতে দেয় না। ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তেই ঘটে যায় আরেক অভাবনীয় কাণ্ড। দরজার বাইরে তখন লুকিয়ে আছে গোড়ার ভাই, নীরা এবং সুনিহা। তারা কোনোভাবেই এই ডিভোর্স হতে দিতে চায় না। ভাই পকেট থেকে একটা কালি ভর্তি কলম বের করে এবং দরজার ফাঁক দিয়ে বিক্রমবাবুর মুখের দিকে তাক করে কালির ছিটে মারে। ছপাক!
নীল কালি গিয়ে সোজা লাগে বিক্রমবাবুর কপালে, গালে এবং তার সাদা শার্টে। বিক্রমবাবু চমকে ওঠেন, তার রাগের পারদ চড়ে যায়। তিনি চশমা খুলে টেবিলের ওপর ছুঁড়ে মেরে চিৎকার করে ওঠেন, কি হচ্ছে এসব? আপনারা কি আমাকে ব্ল্যাকমেল করছেন? আপনারা আপনাদের হাজবেন্ডের কাছে 10 কোটি টাকার ফ্ল্যাট চাইতে পারেন, কিন্তু আমার চেম্বারে এসে এই নাটক আমি সহ্য করব না। ডিভোর্স আমি দেব না। যা করার করুন আপনারা। সারা পৃথিবীর লোক মাথা খারাপ করে দিয়েছেন। বিক্রমবাবু যখন রাগে ফুঁসছেন, তখন এলা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ভাবে যে সবাই তাকে আটকে রাখতে চেষ্টা করছে। এলা একটা অদ্ভুত জেদ নিয়ে এগিয়ে যায় টেবিলের দিকে। সে সোজাসুজি বিক্রমবাবুর হাত থেকে কলমটা ছিনিয়ে নেয়। এলার চোখে তখন জল আর রাগের এক অদ্ভুত সংমিশ্রণ। এলা ডিভোর্স পেপারের দিকে তাকিয়ে বলে, আমি আমাদের জীবনের ছন্দটা একদম মিলিয়ে নিয়েছি বিক্রমবাবু, এইখানে সাইন করব তো? আর কোনো কথা না শুনেই এলা খসখস করে পেপারের উপর নিজের স্বাক্ষর করে দেয়। স্তব্ধ হয়ে যায় পুরো ঘর। গোরার চোখের পলক পড়ছে না।